আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর বন্ধুরা এবং কোনো শিক্ষক অথবা অভিভাবক যেই বা দেখে থাকেন, স্বাগত জানাচ্ছি এফটি এসএসসির আরেকটা নতুন ভিডিওতে। আমরা বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টা শুরু করতে চাই। দ্বিতীয় অধ্যায় অনুসিদ্ধান্ত। আই মিন এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারকে পড়ে অনুশীলনীর পাঠটা শুরু করতে হয়। সো অনুশীলনীর পাঠ শুরু করার আগে যেই জিনিসগুলো একটু জানা দরকার সেটা হচ্ছে অনুসন্ধানী পাঠ। হ্যাঁ, আমি এখানে অনুসিদ্ধান্ত শব্দটা উচ্চারণ করেছি। অনুশীলনীর যে পাঠটাকে ভালো করে বোঝার জন্য অনুসন্ধানী পার্ট, অর্থাৎ আমাকে সন্ধান করতে হচ্ছে যে আমি কি জিনিসগুলাকে পড়বো, পড়ে অনুশীলনীর কোন অংশটাকে আমি এটাকে অ্যাডজাস্ট করব। তো আজকে আমি অষ্টম শ্রেণীর, অর্থাৎ তোমরা যারা নিউ ক্যারিকুলামের মধ্যে একেবারে শুরুর দিকে, এই যে শক্তি অধ্যায়টা, এটা কোনটা? এটা হচ্ছে অনুসন্ধানী বইয়ের। তো অনুসন্ধানী বইয়ের প্রথম যে অধ্যায়টা ছিল, এই প্রথম অধ্যায়টা নিয়ে আমি প্রায় 3 থেকে 4টা ভিডিও দিয়েছি, যদিও এটা শেষ হয়নি এখনো। এটাকে আমরা আরেকটু ভালো করে পড়ানোর চেষ্টা করব। এই যে গ্রাফ রিলেটেড যে ভিডিওগুলো আছে, এটা আমি একটু কনসেপচুয়ালি ব্যাখ্যা করার চেষ্টা করব তোমাদেরকে এর পরের ক্লাসে। সে ফর এক্সাম্পল, এই যে তোমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, এই গ্রাফটা কেন এইরকম হইল, এই এই গ্রাফের ব্যাখ্যা আমরা দিব। তবে তার আগে একটু বলে নিই, আজকে যেহেতু আমার মূল টার্গেট দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়টাকে আমরা এমনভাবে পড়ার চেষ্টা করব যেন তোমাদের কাছে জিনিসটা বোধগম্য হয়। হ্যাঁ, যেহেতু এটা অনুসন্ধানী বইয়ের পাঠ বা অনুসন্ধানী পাঠের অংশ, তাহলে অনুশীলনী পাঠের অংশ যেটা, যে অনুশীলনীর এই যে চ্যাপ্টারটা আছে না, ফিল্ড ট্রিপ, এই চ্যাপ্টারকে কেন্দ্র করেই কিন্তু প্রথম অধ্যায়। এবং তুমি যখন অনুশীলনী বইয়ের বা অনুশীলনী পাঠের এই যে নবম সেশন, অষ্টম সেশনটাতে যাবা, এই যে অষ্টম সেশন, হ্যাঁ, এখান থেকে একটা লাইন শুরু হয়েছে যে পদার্থবিজ্ঞানে কাজ শব্দটার ভিন্ন মানে আছে। তো যেহেতু আমরা ফিজিক্সের দিকে যাচ্ছি, তো তখন এখানে একটা প্যারা লেখা আছে যে অনুসন্ধানী পাঠ বই থেকে কাজ ও শক্তি অংশটি ভালো করে পড়ে নাও। তাহলে এখন আমরা সেই অংশটা ভালো করে পড়ব, যাতে করে আমরা অনুশীলনীর এই পার্টটা, মানে এর পরের যে কাজগুলো আছে, এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন তার মানে তুমি যখন এই অংশটা ভালো করে পড়ে নিবা, মানে কোনটা? অনুসন্ধানী বইয়ের বা অনুসন্ধানী পাঠের যে অংশটা, এটা ভালো করে পড়ে নিবা, তখন থেকে তুমি এটা বোঝা স্টার্ট করবা। সে কিন্তু এখানে লিখেছে যে এখন নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কখন তুমি বুঝতে পারবা? যখন তুমি এইটা পড়ে নিবা, পড়ে নেওয়ার পরে তুমি বুঝতে পারবা। তারপরে আমি একটু দেখাই তোমাদের, এখানে কথাবার্তা লেখা আছে, খুবই সহজ। তুমি একটু পড়ে দেখলা, পড়ে দেখার পরে তোমার সামনে কিছু জিনিস আসবে যে বস্তুর ওজন, বস্তুর ওজন, এখানে আমার কিছু ডেটা বসাইতে হবে। ডেটা মানে তথ্য বা ইনফরমেশন। এটা হচ্ছে উচ্চতা, এখানে কিছু ডেটা আমার বসাইতে হবে। আর এটা হচ্ছে বিভব শক্তি, এই ডেটা আমার চলে আসবে, মানে এটা হিসাব করলে ওই ডেটা চলে আসবে। এই ডেটার সাথে এই ডেটাকে হিসাব করলে আমি এখানে একটা কিছু ভ্যালু পাবো। এটা বই চাচ্ছে বা শিক্ষাক্রম চাচ্ছে তুমি জিনিসটাকে বোঝো, আর আমি চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তুমিও যেন জিনিসটা বোঝো। কারণ তোমাদের মধ্যে থেকে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার তৈরি হবে। সো ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার যারা, ওরা ক্যালকুলেশন ভালো করতে পারতে হবে। সো ফিজিক্স এবং ম্যাথের প্রতি ভালোবাসা যাদের থাকবে, তারা সাধারণত ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটা এদের জন্য জয়ফুল হয়, আনন্দদায়ক হয়। তো এরপরে এখানে কিছু ডেটা আছে, এবং এই যে নবম সেশন, এই সেশনটাও এটা কমপ্লিটলি নির্ভর করতেছে বিভব শক্তি গতিশক্তির উপরে। তাহলে আমরা এখন যদি অনুসন্ধানী পাঠে যাই, তাহলে আমি এখানে এই চ্যাপ্টারটা হচ্ছে শক্তি, এবং অনুসন্ধানী পাঠের এই যেই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে, এইটার মধ্যে প্রথম 3টা টপিক হচ্ছে আমাদের আজকের পর্ব। এইটা হচ্ছে আমাদের আজকের পর্ব, পর্ব নাম্বার 1। এটা হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তার মানে আমার যে স্লাইড, এই স্লাইডে আমি বলেছি যে আমি আজকে শক্তি অধ্যায়টা পড়াবো, এবং এইটা তোমাদের অনুসন্ধানী বইয়ের দ্বিতীয় অধ্যায়, এবং এটা প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা ভর ও শক্তির সম্পর্ক এবং ক্ষমতার বিষয়টা পড়ব। তাহলে এই হচ্ছে যদি আমার আজকের টার্গেট থাকে, তাহলে আমি আজকে কি কি পড়াতে চাই তোমাদেরকে? আমি পড়াতে চাই কাজ ও শক্তি। তো কাজকে আমি ইংলিশে বলছি ওয়ার্ক, কাজ মানে ওয়ার্ক, তবে ফিজিক্সে কাজের সংজ্ঞা আলাদা। আর শক্তি হচ্ছে
এনার্জি, শক্তি হচ্ছে এনার্জি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। আচ্ছা, এরপরে গতিশক্তির ধারণা, গতিশক্তির উদাহরণ, বিভব শক্তির ধারণা, শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ এবং ক্ষমতা। এখানে আরো কিছু কথা আছে, বাট আমরা আজকের ক্লাসে যে অংশটুকু শিখব, এই ক্ষমতার পার্টটাকে আমরা একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করব, ক্ষমতার পার্টটাকে পরে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে আসি, শুরুতে আমার কাজ শক্তি। তা আমি একটু আগে বললাম কাজ, এটাকে আমি ইংরেজিতে জানি হচ্ছে ওয়ার্ক, আর শক্তিকে আমি জানি এনার্জি। এখন তাহলে স্যার ফিজিক্সে আমি কাজ বলতে কি বোঝাবো? ধরো যে কোনো একটা বস্তু, একটা আইডিয়া করো, তুমি ক্লাস 8-এর, তো ক্লাস 8-এর একটা স্টুডেন্ট অথবা কোনো টিচার আপনি যদি দেখে থাকেন, একটা কাজ বলতে বোঝাবে, ধরো একটা বস্তু, এই একটা বস্তু, আমি এই বস্তুটাকে সামনের দিকে নিতে চাই, আমি সরাতে চাই, তো আমি ওকে সরায় ফেললাম, তো আমি একটা ধাক্কা দিলাম, আমি একটা বল প্রয়োগ করলাম না, বল প্রয়োগ করলাম, কিন্তু ও যদি এর এখানে থাকতো এবং আমি যদি ওকে ধাক্কা দিতাম কিন্তু যদি না সরতো, মানে ও এত বেশি ভারী যে আমি ওকে সরাতে পারছি না, যদি এইরকম সিচুয়েশন হয় যে ও এতই ভারী আমি ওকে সরাতে পারছি না, আমি তখন যতই বল প্রয়োগ করি ওর তখন সরণ বা বলের দিকে সরণ শূন্য হইতো। কিন্তু আমি যদি এখন ওকে একটা ধাক্কা দিই এবং ও যদি চলে যায়, তাহলে কিছু দূরত্ব সে অতিক্রম করেছে। এখন তুমি ইমাজিন করো, ধরো সে এখানে আছে, এখন আমি ওকে একটা বল প্রয়োগ করলাম, এখান থেকে একটা বল ধাক্কা দিলাম, আমি একটা ধাক্কা দিলাম, এতে করে ও এই জায়গাতে এসে পৌঁছালো। তুমি একটু ইমাজিন করো, ও এই জায়গাতে এসে পৌঁছালো। তো এখন তুমি ইমাজিন করো এই জিনিসটা, যে এখান থেকে ও এখানে এসে পৌঁছালো, এই জায়গাটুকু আয়সা পৌঁছালো, তাহলে এখান থেকে যে ও আয়সা পৌঁছালো এই জায়গাটুকু সে অতিক্রম করেছে না? হ্যাঁ। ফিজিক্সের ভাষায় তুমি যদি আমার বিগত লেকচার বুঝে থাকো বা তার আগের অংশটুকু বুঝে থাকো, ধরলাম ও এটা 10 মিটার অতিক্রম করেছে, 10 মিটার অতিক্রম করেছে। আচ্ছা, তাহলে এটা কিসের মান? এটা হলো সরণের মান, সরণ, সরণ। কারণ সরণ কেন বলছি আমি? এটা হচ্ছে সরণ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে দূরত্ব, নির্দিষ্ট, হ্যাঁ তুমি একটু মনোযোগ দিয়ে বোঝো, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। কোন দিকে? যেই দিকটাতে আমি বল প্রয়োগ করেছি সেই দিকে, নির্দিষ্ট দিকে। তাহলে এটা হচ্ছে সরণ, তাই আমি এখানে এস দিয়েছি। এবং যখন তুমি আরেকটু উপরের দিকে উঠবা, মানে 9-10-এর দিকে উঠবা, তখন নিউ কারিকুলামে তুমি এটা জেনে রাখো, এখনই জেনে রাখো, যে যেহেতু এটা নির্দিষ্ট দিকে, সেহেতু এই সরণ একটা ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। এটা একটু মনোযোগ দিয়ে বুঝে রাখো, এটা ভেক্টর রাশি। এখন আমি একটা বল প্রয়োগ করেছিলাম তখন, মনে আছে? আমি এখানে কি দিয়েছিলাম? বল। বলকে আমরা ইংরেজিতে কি বলি? ফোর্স। তাহলে বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফ। এফ দিয়ে প্রকাশ করার কারণে ও এখান থেকে ওই পর্যন্ত গেছে, এই যে গেল না, এই দুইটার গুণফল হচ্ছে কাজ। তুমি খালি এটা মনে রাখো, এই দুইটার গুণফল কি? কাজ। যেমন মনে করো তুমি কত বল প্রয়োগ করলা, ধরো তুমি 10 নিউটন বল প্রয়োগ করলা, কারণ বলের একক নিউটন। তাহলে তোমার কাজ কতটুকু হবে? তোমার কাজ হবে, তুমি ক্লাস 8-এর স্টুডেন্ট হিসাবে একটু মাথায় রাখো, যে কাজ হবে তুমি যতটুকু বল দিয়েছ আর বস্তুটা বলের দিকে কতটুকু সরণ ঘটেছে, বলের দিকে সরণ। তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি বল প্রয়োগ করেছিলা 10 নিউটন, এটা তোমার প্রয়োগকৃত বল। কত নিউটন? 10 নিউটন। এবং তুমি দেখলা তোমার বলের দিকে সরণ হচ্ছে 10 মিটার, তাই না? 10 মিটার। তাহলে এই যে নিউটন আর মিটার যে তুমি গুণ করলা, তুমি যে দুইটা ডিফারেন্ট দুইটা একক গুণ করতেছো, করে তুমি কি পাবা জানো? এই যে 10 আর 10 গুণ করলে কি হবে? 100। তাহলে এইটা হচ্ছে 100 জুল। কাজের একক কি? জুল। এটা মনে রাখো, কাজের একক জুল, কাজের একক জুল, কাজের একক জুল। এটা একদম মনের মধ্যে দেখে রাখো। এই যে জুল, এটা একটা বিজ্ঞানীর নাম। তোমাদের একটু বিজ্ঞানীদের চেহারা দেখাই। তুমি
এই যে নিউটন, ওদের চেহারা দেখছো না, বিজ্ঞানী নিউটন, তোমরা মনে করে দেখো তো, নিউটন, স্যার আইজাক নিউটন, উনি দেখতে কেমন? এই যে দেখো, কি বিউটিফুল, তাই না? এটা হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী, ইংল্যান্ডের বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী, ইনি হচ্ছেন স্যার আইজাক নিউটন। তো ওনার যে নাম নিউটন, সেই হিসাবে বলের একক নিউটন। আবার ওনার নাম আইজাক নিউটন, আইজাক নিউটন। আবার আমি যদি তোমাকে একটু জুল সাহেবকে দেখাই, জুল, JOULE, জুল। এই যে জুল, এটা একজন সায়েন্টিস্ট, জেমস প্রেসকট জুল। এই যে উনি, উনি হচ্ছেন জেমস প্রেসকট জুল। তো ওনার নাম অনুসারে শক্তির একক নামকরণ করা হয়েছে। ওনার নাম জেমস প্রেসকট, প্রেসকট জুল। তো উনি আবিষ্কার করেছেন, এই জন্য শক্তির একক ধরা হয়েছে জুল। তাহলে আমরা শক্তি, কাজ, দুইটার এককে জুল। যখন তুমি চিন্তা করবা কাজ, এটা একটা স্কেলার রাশি, এইটা মনে রাখবা। কাজ কি রাশি? স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, কারণ কোনো নির্দিষ্ট দিক নাই, যে কোনো দিকেই কাজ করা যায়। এবং যখন তুমি কাজ চিন্তা করবা, তাহলে তার একক হচ্ছে জুল। তোমরা এই যে আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছো, ইউটিউবের ডেসক্রিপশনে দেখবা, এই যে আমি যে লিখি বা এই যে আমি স্লাইডগুলো দেই, এগুলার একটা ড্রাইভ লিঙ্ক শেয়ার করা আছে, তোমরা চাইলে এটাকে নামায় নিজেরা পড়তে পারো। তো সামনে এআই এর পৃথিবীতে, এখনই এআই চলতেছে, সামনে স্টুডেন্টরা আরো বেশি স্মার্ট হবে এবং আরো অনেক বেশি জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবে। শহরের একটা শিক্ষার্থী যেরকম ভাবে পড়তে পারে, গ্রামের একটা শিক্ষার্থীও সেভাবে পড়তে পারবে, যদি তার প্রপার ইউজ অফ নলেজ থাকে, যে আমি কিভাবে ইন্টারনেটটাকে ব্যবহার করব। তাহলে আমি একটা বস্তুকে ধাক্কা দিলাম, ও ওই পাশে চলে গেল, আমি কতটুক চলে গেল? ও গেছে এস দূরত্ব। তাহলে আমি এটাকে সরণ বলছি, এটাতে গুণ করলাম, এটা হচ্ছে কাজ। গেল কাজ নিয়ে। এখন শক্তি কি জিনিস? শক্তি কি জিনিস তুমি যদি একদম সংজ্ঞায়িত করতে চাও বা বুঝতে চাও, তখন বলবা কাজ করার সামর্থ্য। সবার কাজ করার সামর্থ্য থাকে না, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। লাইনটা হচ্ছে এরকম, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন তুমি বিষয়টা একটু বুঝো। মনে করো আমি একটা টিউবলাইট কিনলাম বাজার থেকে, বা একটা এলইডি লাইট কিনলাম। এলইডি মানে কি? লাইট এমিটিং ডায়োড লাইট, ওই যে এলইডি লাইট কিনলাম। কিন্তু আমি যদি ওকে কারেন্ট না দেই, বিদ্যুৎ শক্তি না দেই, ও কি জ্বলবে? জ্বলবে না। আমি একটা ফ্যান কিনলাম, ফ্যান, কিন্তু আমি যদি ওকে কারেন্ট না দেই, ও কি চলবে? চলবে না। আমি একটা বাইক কিনলাম, কিন্তু বাইকের যদি আমি জ্বালানি মানে তেল না দেই, তাহলে কি বাইকটা চলবে? চলবে না। তাহলে এই যে চলবে না, যে তাহলে তার কাজ করার সামর্থ্য নেই। তার মানে সামর্থ্য না থাকলে তার শক্তি রূপান্তরের কোনো ক্ষমতাও নাই। তাহলে আমরা বলবো কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। তাহলে এই যে শক্তি, তাহলে এইটার একক, এইটার একক কি হবে? জুল। এটার একক কি হবে? জুল। কাজের একক কি? জুল। এবং শক্তি একটা কি রাশি? একটা স্কেলার রাশি, একটা স্কেলার রাশি। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমার যে অনুসন্ধানী বইটা আছে না, হ্যাঁ, এই যে দেখো অনুসন্ধানী বইটা কই? এখানে, এটা হচ্ছে অনুসন্ধানী বই। তাহলে তুমি আমার ভিডিওটা দেখার সাথে সাথে এই জায়গাটাকে একটু পড়বা। এখানে দেখো লেখা আছে কাজ সমান বল ইনটু বলের দিকে দিক বরাবর সরণ। তাহলে বলকে, বলের হচ্ছে এই কি মানে প্রকাশ করা হয় কি দিয়ে? এফ দিয়ে। আর সরণকে প্রকাশ করা হয় এস দিয়ে। তাহলে এফ আর এস গুণ করলে কি দাঁড়াবে? জুল। তাহলে এটা হচ্ছে জুল। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যেমন মনে করো, এখানে একটু মনে করাই দেই, তোমরা এই জিনিসটাকে একটু ফিল করো। এই যে জুল না, এখন বলা হইলো যে আমি বললাম 50 জুল কাজ বলতে কি বোঝো? ধরো একটা প্রশ্ন। তাহলে 50 তো যে কোনো দুইটা সংখ্যার গুণফলকে আমি সেইভাবে করতে পারি অ্যাকর্ডিংলি। কিভাবে? আমি যদি বলি কোনো একটা বস্তুর উপরে 25 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং এর ফলে 2 মিটার সরণ হয়েছে, তাতেও 50 জুল হবে। আবার আমি যদি বলি 5 নিউটন বল প্রয়োগ করেছি, তাতে করে 10 মিটার সরণ হয়েছে, এতেও হবে। আবার আমি যদি বলি 50 নিউটন বল প্রয়োগ করেছি এবং বল প্রয়োগ করার ফলে 1 মিটার সরণ হয়েছে,
এতেও হবে, যে কোনোভাবেই তুমি বলতে পারো। তাহলে 50 জুল কাজ বলতে বোঝায় এই তিনটা। বল প্রয়োগ করেছি, বলের দিকে স্মরণ হয়েছে, এই গুণফলটা হচ্ছে কাজের একক। কাজের একক কি? জুল। কাজের একক কি? জুল। শক্তির একক কি? জুল। কাকে বলে? শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এইবার একটা মজার জিনিস আছে, তোমার বইয়ের মধ্যে একটা ছবি আছে। তুমি অনুসন্ধানী বইটাতে গেলে তোমার এই যে কথাবার্তা, এই কথাবার্তার পর একটা ছবি আছে। এই ছবিটা একটু ফিল করো, বিষয়টা কেমনে হয়েছে, তুমি একটু অনুভব করো এটা কেমনে বুঝাইছে। মনে করো এখানে সূর্য, হ্যাঁ সূর্য তো আমরা দেখি তাই না, আকাশে সূর্য উঠেছে এবং সূর্য আমাদেরকে আলো দেয়, তাপ দেয়। তো সূর্য থেকে যে শক্তিটা আসে, তুমি একটু বইয়ের মধ্যে লেখা রাখো, এইটার নাম সোলার এনার্জি। হ্যাঁ, এই জন্য আমরা একটু লেখাপড়া করি যেন আমরা বুঝতে পারি ঘটনাটা কি হইতেছে। তো সূর্য থেকে যে শক্তিটা আসে, এই শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে খাওয়াচ্ছে। কেমনে? এই যে ফসল উৎপাদন হচ্ছে, এই ঘটনাটা একান্তই প্রাকৃতিক ঘটনা, এটা মানুষ পারবে না এটা করতে। কারণ এই যে খাদ্য উৎপন্ন হচ্ছে, কারণ এই যে গাছ মানে উদ্ভিদ, ওর যে সবুজ অংশটা, এটার মধ্যে ক্লোরোফিল আছে, আর এই ক্লোরোফিল থাকার কারণে ও হচ্ছে খাদ্য উৎপাদন করতে পারে। এই খাদ্য থেকে, এই যে মনে করো এটা গম, তাই না? গম অনুভব করো, আমি কি বলছি অনুভব করো, খালি মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখলেই হবে না। এই যে গম, এটা একটা খাদ্য, এখান থেকে আমরা এটা ওই যে আটা বানানো যায়, আটা ময়দা বানানো যায়। সেই আটা ময়দা দিয়ে আমরা বানাইলাম হচ্ছে পাউরুটি। অথবা এই যে ধান থেকে বা ধান গাছকে ইমাজিন করো, আমি পাইলাম ভাত। ভাত পাইলাম, ভাত আমি চাল থেকে রান্না করে আমি ভাত করলাম, তারপর ভাত খাইলাম অথবা পাউরুটি খাইলাম, যে কোনো খাবার, যে খাবারের জন্য আমরা উদ্ভিদের উপরে ডিপেন্ডেন্ট, খাইলাম। খাওয়ার পরে আমার একটা শক্তি হইলো, এরপরে আমি কাজ করতে পারতেছি। কারণ আমি এই একটা ইটকে ধাক্কা মেরা সামনে নিতে পারতেছি, এই যে নিতে যে পারতেছি, এই এনার্জিটা এইভাবে আসছে, এটাকে বলা হয় এনার্জি ফ্লো। আবার এই ঘাস, এই যে ঘাস, এই ঘাস মনে করো একটা গৃহপালিত পশু খাইতেছে, সেটাকে, সেটা হইতে পারে গরু, ছাগল, মহিষ, ভেড়া, কিছু একটা, এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রাণী, সে খাইতেছে। আবার যেমন মুরগি, মুরগিও কিন্তু আমরা চিন্তা করতে পারি, এই মুরগিও আমরা খাই, যেটাকে তোমরা চিকেন বলো, অনেকের ফেভারিট, পছন্দ, আল্লাহ এটা আমাদের জন্য হালাল করেছে, আমরা খেতে পারি। তো এই যে মুরগি খেলাম, হ্যাঁ চিকেনের একটা লেগ পিস খাইলাম অথবা খাসির মাংস খাইলাম, খাওয়ার পরে আমার একটা এনার্জি হইলো, তারপরে আমি কাজ করতে পারছি। এই যে শক্তির প্রবাহ মাত্রা চলছে, এই যে শক্তি, এই যে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, এটা হচ্ছে শক্তি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শক্তির নিত্যতা। নিত্যতা বলতে বোঝায়, নিত্যতা বলতে বোঝায় যেটা ক্ষয় হবে না, ক্ষয় হয় না, ক্ষয় হয় না মানে হারায় যায় না অথবা হারিয়ে যায় না। এটা আবার কেমন কথা স্যার, হারাবে কই থেকে? হারানোর কোনো সুযোগ নাই। শক্তির নিত্যতা মানে হচ্ছে এই পৃথিবীতে যতটুকু শক্তি আছে, মনে রেখো আমার কথা, এই পৃথিবীতে যতটুকু শক্তি আছে, ততটুকু শক্তি, ততটুকু এনার্জি একদম লিমিটেড। এটা শুধু রূপান্তর করা যায়, শক্তি সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। তাহলে আমি নিত্যতার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এইরকম যে শক্তি সৃষ্টি, শক্তি সৃষ্টি বা ধ্বংস, হ্যাঁ, করা যায় না, করা যায় না, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটি কেবল, এটি কেবলমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মানে কি? শুধুমাত্র কি করা যায়? রূপান্তর করা যায়। অর্থাৎ শক্তির একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আমরা এক্সচেঞ্জ করতে পারবো। কি করা যায়? রূপান্তর করা যায়, কেবলমাত্র রূপান্তর করা যায়। এই মহাবিশ্বে, এই মহাবিশ্বে শক্তির পরিমাণ, শক্তির
পরিমাণ। আমি কেন লিখতেছি? আমি তো চাইলে এটা পারতাম স্লাইডে লেখা রাখতে, কিন্তু আমি চাইতেছি তোমরা আমার সাথে সাথে ওই মাত্রায় দৌড়াও যেই মাত্রাটা ফিজিবল। হ্যাঁ, শক্তির পরিমাণ নির্দিষ্ট নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, এটা হচ্ছে সংজ্ঞা, এটা নিত্যতা। এটা তোমরা একটু লিখবা, এটা তোমরা লিখবা। তার মানে তোমরা যখন লেখাপড়া করবে বা আমার ভিডিওটা দেখতেছো, আমি চাই তোমরা আমার সাথে সাথে একটু লিখো। হ্যাঁ, আচ্ছা, এইবার এটার দিকে আসো। তাহলে আমরা শক্তির নিত্যতাটা বুঝলাম, যে শক্তিটা আসলে কেবলমাত্র সৃষ্টি বা ধ্বংস করা যায়। ঠিক আছে, কেবলমাত্র রূপান্তর করা যায়। আচ্ছা, এখন কনসেপচুয়ালি এটা হচ্ছে বিভব শক্তির ধারণা। স্যার, শক্তি তো বুঝলাম, বিভব শক্তিটা আবার কি? আচ্ছা, এটাকে খুব মজার একটা জিনিস, একদম সোজা, তুমি খালি ইমাজিন করো আমি কি বলতেছি। বিভব শক্তিকে ইংলিশে বলা হয় হচ্ছে পোটেনশিয়াল পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, concept of potential energy, concept of potential energy। এবার এবার একটু হিসাব নিকাশ, এবার মজাটা হবে। মজাটা হবে কি দেখো, একটু বৃহস্পতিটা বুঝি। মনে করো তুমি একটা জিনিস হিসাব করো। মনে করো তোমার একটা টেনিস বল আছে, টেনিস বল। ধরো যে টেনিস বলটা কেমন, টেনিস বল আছে, টেনিস বলটা এরকম। এখন তুমি বলটাকে উপরে উঠাইবা, উপরে। ধরো যে বলটাকে তুমি উপরে উঠাইবা, ফিল করো, এই পর্যন্ত উপরে উঠাবা। আচ্ছা, উপরে উঠাইলা। এখন তুমি যদি এই বলটাকে উপরে উঠাও, ও তো এমনি এমনি উঠে যাবে না। ইমাজিন করো এই বলটার কিন্তু নিচের দিকে একটা ওজন আছে, ওজন, নিচের দিকে একটা ওজন আছে। এখন তুমি যদি এই বলটাকে নিচে নিয়ে আসো, তাহলে ওজন কিন্তু নিচের দিকে কাজ করতেছে। ওজন মানে কি? পৃথিবী একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে। এখন আমি যদি এই বস্তুটাকে উপরের দিকে উঠাই, তখনও তো এই ওজন নিচের দিকে কাজ করবেই। কিন্তু আমি ওজনের বিরুদ্ধে কাজ করেছি। আমি যে কাজটা করছি এটা ওর মধ্যে গিয়ে শক্তি হিসাবে সঞ্চিত হবে। এইটার নাম বিভব শক্তি। তাহলে সংজ্ঞাটা কি হবে জানো? বস্তুর, হ্যাঁ, বস্তুর স্বাভাবিক অবস্থান। আচ্ছা, পরিবর্তন করলে বস্তুর স্বাভাবিক অবস্থান পরিবর্তন করলে এর মধ্যে যে পরিমাণ শক্তি কি থাকে? সঞ্চিত থাকে। যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তাকে বিভব শক্তি বলে। স্যার, তাহলে এই যে আমি একটা ওজনের বিরুদ্ধে কাজ করছি না? তাহলে আমি একদম ঠান্ডা মাথায় একটু বোঝো, আমাকে জানাইও এই ভিডিওর নিচে তোমার মানে ব্রেইনটাতে আমার কথাটা ঠিকমতো গেছে কিনা। যে তুমি একটু আগে শিখেছ কাজ সমান বল ইনটু সরণ, তাই শিখছো না? আচ্ছা, তাহলে এই যে আমি যে ওরে বস্তুটারে এখান থেকে উপরে উঠাইছি, তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় আমি উঠাইছি, সেই উচ্চতাটা হচ্ছে এইচ। আর ওকে কত বলে উঠাইতে হয়েছে? ওর ওজন ওজন। তাহলে ওর ওজন, এই ওজনের বিরুদ্ধে আমি কাজ করেছি। তাহলে আমি ওর যে বল, এই বলটা হচ্ছে ওর ওজনের সমান। আর সরণ হচ্ছে আমি ওকে কতটুকু উপরে উঠিয়েছি, অতিক্রান্ত উচ্চতা মানে উপরের দিকে। তাহলে ওজন কত?
ওজন হচ্ছে mg, কারণ W = mg, ওজন মানে ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি যখন ওজন চিন্তা করব তখন আমার মনে মনে একটা জিনিস আসবে যে ওজন মানে হচ্ছে ভর ইনটু জি। তাহলে ভরকে প্রকাশ করা হয় m দিয়ে, আর জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হচ্ছে mg, আর অতিক্রান্ত উচ্চতা h। এই কাজটাই হচ্ছে আমার শক্তি, এটাকে আমার ই দিয়ে প্রকাশ করতে হয়, ই দিয়ে, বিভব শক্তি। তো যেহেতু এটা বিভব শক্তি, তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলি জানো? আমরা এটাকে ইংলিশে বলি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। তাই আমরা ভালোবেসে এখানে একটা ইপি লিখব, ইপি। এখন বলো পারবা কিনা? এটা কি লিখেছি আমি? ইপি। তাহলে এটা একটু মাথায় রাখো, বিভব শক্তি হচ্ছে mgh, বিভব শক্তি হচ্ছে mgh, বিভব শক্তি হচ্ছে mgh, ইপি ইকুয়ালস টু mgh, ইপি ইকুয়ালস টু mgh, এটাই বিভব শক্তি। তাহলে এটাকে আমরা কিভাবে সমীকরণ দিয়ে বুঝবো? এটাকে সমীকরণ দিয়ে বুঝবো এইভাবে, যে কোনো বস্তুকে, এই যে যেমন এখানে তোমাদের বইয়ে আছে এই যে বিভব শক্তি, হ্যাঁ বিভব শক্তি। এটা কেন এই ছবিটা দিছে? এই ছবিটা দিছে এই কারণে, মনে করো কেউ একজন ধনুকের এই বাঁকা অংশটার মধ্যে একটা তার লাগাইছিল, তাই না, শক্ত করে তার। এখন তারকে যখন পেছনে নিয়ে আসে, এই তারকে জোরে যখন পেছনে নিয়ে আসে, তখন এই তারটা এমন হয়ে যায়, এমন হয়ে যায় তারটা। তখন যখন একটা এই তখন যখন একটা এরকম মনে করো যে তীর বসানো হয়, তখন এই তীর যে সামনে যায়, এই সামনে যাওয়ার কারণ হচ্ছে এই তারটাকে আমি যে পেছনে আনছি, এখানে যে এনার্জিটুকু আছে সেই এনার্জিটুকু সামনে দেয়, তখন তীরটা সামনের দিকে যায়, আদারওয়াইজ কিন্তু যাইতো না। এখানে কথাবার্তা লিখছে, অনেক কথাবার্তা, একটু পরে দেখো আমি যা বলছি এখানে তাই আছে। এই যে এইটাই লিখছে এতক্ষণ ধরে আমি যেটা বলছি, এই যে ওজন ইনটু সরণ, এইটাই লিখছে। এটা কি শক্তি হিসেবে জমা হবে? এইচ উচ্চতায় তোলা হলে সেটা ইপি ইকুয়ালস টু mgh হবে, mgh, ইপি ইকুয়ালস টু mgh। এই হচ্ছে ব্যাপার। তাহলে বিভব শক্তির সমীকরণে আমি বুঝবো যে এই ইপি ইকুয়ালস টু mgh। এবার একটা মজার জিনিস দেখো, এম, হ্যাঁ খুব খেয়াল করো, এম এটার একক খেয়াল করো, এম এটার একক হচ্ছে, এটার একক হচ্ছে কেজি। আচ্ছা, জি খেয়াল করো, জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই যে এইচ, এটা উচ্চতা না, এটার একক হচ্ছে মিটার। এখন এটা কেমনে কি হইলো? তাহলে আমি যদি একটু হিসাব করি, মিটারের সাথে মিটার গুণ করলে হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু, তাই হচ্ছে না? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু। এটা কেমনে হবে? খুব এখন একটা মজার জিনিস দেখো, তোমরা কিছুক্ষণ আগে পড়ছো কাজ, পড়ছো না? কাজ, কাজ সমান কি পড়েছ? বল ইনটু সরণ। এইবার তোমাদের একটা মজার জিনিস দেখায়। তাহলে বল মানে হচ্ছে গিয়া এফ, আর সরণ হচ্ছে এস। এফ মানে হচ্ছে এম এ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, ইনটু হচ্ছে এস। এবার মজার জিনিসটা দেখো, এম মানে হচ্ছে কেজি, এ মানে হচ্ছে ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এই যে এস, এটার মানে হচ্ছে মিটার, সরণ একক। তাহলে এটাকে গুণ করলে আসবে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু, একই তো জিনিস। তাহলে কাজের একককে আমি কি বলতেছি? জুল। তাহলে ঠিক বিভব শক্তির এককও কি হবে? জুল। যে কোনো শক্তির একক জুল। তাহলে এটার একক হচ্ছে জুল। একদম ইজি। তুমি খালি ফিজিক্সটাকে ফিল করবা। ক্লাস 8-এ তো তোমরা, সামনে যখন 9, 10 ইন্টারমিডিয়েটে উঠবা, তখন ফিজিক্সটা আরো একটু নিত্য নতুন ভাবে আসতে থাকবে তোমার সামনে, আর একটু নিত্য নতুন ভাবে আসবে। তাহলে বিভব শক্তি, বিভব শক্তি, হ্যাঁ এইটার একক, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? mgh। আর একক কি?
একক হচ্ছে জুল, একক হচ্ছে জুল। আচ্ছা, এবার একটা অঙ্ক করি, একটা ভেরি সিম্পল। এটা কত গ্রাম? 50 গ্রাম। কয় মিটার উপর উঠাইছি? 100 মিটার। এর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হবে? ধরো এই প্রশ্নটা চিন্তা করলাম, তাহলে আমি কি চিন্তা করব? ফিজিক্স যেহেতু আমি পড়ছি, আমি চিন্তা করব যে আমার ভর, ওই বস্তুটার ভর দেওয়া আছে 50 গ্রাম। অবশ্যই ফিজিক্সে এটাকে কেজিতে নিতে হবে, কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসগুলো দ্রুততার সাথে শিখলে সবচেয়ে ভালো হবে। তাহলে হবে কেজি, তাহলে হবে কেজি, তাহলে এটা কাটা। তাহলে 5 কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হবে 1/20, মানে এটা হচ্ছে 0.02, তাই না? বিষয়টা এমন না? বলো, বিষয়টা এমন কি না? তাহলে 0.05, অ্যাকচুয়ালি 0.05। এটা কেমনে হইলো 0.05? কারণ দুইটা শূন্য, 0.05, এটা হচ্ছে কেজি। গেল এটা কেজি। কত উপরে উঠাইলাম? উচ্চতা, উচ্চতা উঠাইলাম হচ্ছে আমি 100 মিটার। তাহলে সিম্পলি আমার বিভব শক্তি কতটুকু জমা হবে? আমরা জানি, আমরা জানি আগের মডেলে আমি যদি একটু পড়াই, যে বিভব শক্তি যেটা জমা হয় সেটাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? mgh। তাহলে m কত? 0.05, 0.05। জি এর মান কত? 9.8, এবং এটা কত? 100। তাহলে এই যে 0.05, হ্যাঁ, ইন্টু 9.8 ইন্টু 100, এটা কত? 49। তাহলে এখানে আসতেছে হচ্ছে 49 একক, অবশ্যই জুল। তাহলে ওর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হবে? 49 জুল শক্তি জমা হবে। এবং এগুলো খুবই সহজ ম্যাথ, তাই না? অনেক সহজ ম্যাথ। এটাকে কি বলা হয় এই সংখ্যাটা? এখন একজন ব্যক্তি, তার ভর হচ্ছে 50 কেজি, বা বালক 13.5 সেন্টিমিটার উঁচু। কয়টা সিঁড়ি? 125টা সিঁড়ি বাইছে। সে কয় তলার উপর উঠেছে? 5 তলার উপরে। এখন তোমরা বলো এটা কেমনে সলভ করবা? 50 কেজি, এই ম্যাথটা একটু ফিল করো, এবং এই ম্যাথটা তোমরা পারবা, নিজেরা পারবা। যদি পারতে হয় একটু পজ দাও, পজ দিয়ে আমার সাথে একটু করো। তুমি পজ দিয়ে হিসাব করো যে তুমি ম্যাথটা নিজে করবা। আচ্ছা, এখন যদি পজ দিয়ে থাকো তাহলে এবার আমার সাথে করো। 13.5 সেন্টিমিটার একটা সিঁড়ি, মোট উচ্চতা কতটুক উপরে উঠছে? 5 তলায়। তাহলে আমার ক্যালকুলেশন বলে 13.5 সেন্টিমিটারের 125টা সিঁড়ি বাইছে। তাহলে 13.5 সেন্টিমিটার, তাহলে 13.5 ইন্টু 125 হিসাব করলে আসে 1687.5। তাহলে 1687.5 সেন্টিমিটার। কিন্তু বিশ্বাস করো, এটাকে মিটার নিতে হবে। মিটার নিলে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে এই দশমিকটা 2 ঘর সামনে আসবে, সিম্পল। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াবে 16.875 মিটার। এটা উচ্চতা। এবং এইবার বালকের যে ভর, সেই ভর হচ্ছে 50 কেজি। এখন আমার জন্য অঙ্ক করা ইজি হবে, কারণ আমি ক্যালকুলেশন করে সব ডেটা বের করেই ফেলছি। যে আমি জানি যে আমার এখন বিভব শক্তি, কি শক্তি? বিভব শক্তি সমান কি? mgh। তাহলে m হচ্ছে 50 কেজি, জি এর মান 9.8, এটা হচ্ছে 16.875। তোমরা আবার মনে করো না যে এগুলা খুব কঠিন ম্যাথ, মোটেও না, সহজ ম্যাথ। 16.875, এটা হচ্ছে মোরলেস 8268, অর্থাৎ এটা হচ্ছে 8268.75 জুল। এই হইল ম্যাথ।
তোমার সাথে যদি আমার মিলে যায় তাহলে একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে তুমি পেরেছ। আমি তোমার জন্য দোয়া করি যেন তুমি ফিজিক্সটাকে আরো এনজয় করতে পারো, ফিজিক্সটাকে এনজয় যেন করতে পারো। দেখো এটা একটু উঠাইবা তোমরা, এটাকে একটু উঠাও। আচ্ছা, তাহলে গেল। এখন আমি যদি একটু বিভব শক্তির কনসেপ্ট বোঝার পর একটু গতিশক্তিতে আসি। গতিশক্তিকে ইংলিশে বলা হয় কাইনেটিক এনার্জি। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট অফ কাইনেটিক এনার্জি, গতিশক্তি। এখন গতিশক্তি বিষয়টা কি? মনে করো যে তুমি একটা বুলেট, এটা খুব সিম্পল একটা বুলেট, এরকম করে দেয়ালে মারলা, কিছুই হবে না। একটা বুলেট, ধরো যে একটা বুলেটের চেহারা দেখো এরকম, এটা একটা বুলেটের চেহারা ইমাজিন করলাম। কারণ আমি আমার মতন একটা এনার্জি দিয়ে ওই দেয়ালে মারলাম, তাইলে খুব একটা ফুটা হইল না, কিচ্ছু হইল না। কিন্তু এই বুলেটটারে আইনা আমি যদি এখন একটা পিস্তলের ভিতরে ঢুকাইয়া এমন এক মারি, ওই যে দেখো ফুটা কইরা আবার এই পাশে চলে আসছে। এখন আমি যদি এটা পিস্তলের ভিতরে ঢুকাই তাহলে এমনি বাড়ি একটা খাবে, বাড়ি খেয়ে একদম পিছনে চলে আসলো না? কেমন বাড়িটা মারছি দেখুন, আর একটু জোরে মারলে মানে আরো পিছনে চলে আসতো। দিতে কত জোরে মারা যায়। ঠিক আছে, ঠিক আছে। ওরে বাবা রে বাবা রে বাবা। আচ্ছা, ও আল্লাহ, এটাও হয়নি। আর একটু জোরে মারবো, আগেরটা ঠিক ছিল না। আই হাই, এর দূরে আসে। যাই হোক, ততটুক পর্যন্ত যে আসলো, তাহলে পিছনে চলে আসছে। কারণ ওর মধ্যে একটা কি আছে, বেগ। ওর মধ্যে একটা কি আছে, বেগ আছে, বেগ। এই বেগে মামুর বেটা কই যাচ্ছে? সামনে। এবং এই কারণে, ওই সামনে যাওয়ার কারণে সে কি অর্জন করতেছে? শক্তি অর্জন করছে, শক্তি অর্জন করছে। এটার নাম গতিশক্তি। গতিশক্তি। তাহলে সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞা। হ্যাঁ, ফিজিক্সের এটাকে আমরা সংজ্ঞায়িত করব। সংজ্ঞা ইংরেজি কি? ডেফিনিশন। ডেফিনিশন কাকে বলে? কোনো বস্তু, ভেরি সিম্পলি, কোনো বস্তু তার কিসের জন্য বলতো? বেগের জন্য। কিসের জন্য? বেগের জন্য। কি করার? কাজ করার যে শক্তি অর্জন করে, কাজ করার যে শক্তি অর্জন করে, শক্তি অর্জন করে। তোমরা এটা স্লাইডটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা কমেন্টে পেয়ে যাবে। তাকে গতিশক্তি বলে। হ্যাঁ, আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। গতিশক্তি বলে। ইজি। ইজি না? ইজি। এখন স্যার গতিশক্তির সমীকরণটা কিভাবে আসছে এটা বোঝার জন্য এই যে একটু এইদিকে যাইতে হবে। যে গতিশক্তি একটু ঠান্ডা মাথায় তুমি দেখবা এটা কেমনে। এই ত্বরণে যদি এম ভরের একটা বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হয় তাহলে তার ত্বরণ হচ্ছে, এটা আমরা আগে পড়ছি, প্রথম অধ্যায়ে পড়ছি। এরপরে এখান থেকে আসছে ঘটনাটা। কেমনে আসছে? মনে করো ওর বল, হ্যাঁ, বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগ করার ফলে ওর একটা স্মরণ হইল। এটা হচ্ছে তার কাজ। কাজ না? কাজ। এখন আমি জানি এনার্জি ইকুয়ালস টু এফ ইন্টু এস। এখন এফ ইকুয়ালস টু এম। এখন আমি যেহেতু ত্বরণ গতির দিকে যাচ্ছি, তাহলে আমি এখন হচ্ছে ত্বরণ হিসাব করব। ত্বরণ এম এ এস ইকুয়ালস টু এম এস। এখন ঘটনা হচ্ছে এম এস, ধর আমি এটাকে একসাথে লিখলাম তোমাদের বোঝানোর জন্য, একসাথে লিখলাম। এখন আমরা গতির একটা চতুর্থ সমীকরণ জানি না, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। বলে স্যার এটা হঠাৎ করে আনলেন কেন? কারণ হলো এখানে সময়ের কোনো হিসাব হচ্ছে না, আমি টাইম হিসাব করতেছি না, শক্তি হিসাব করতেছি। তাহলে একটা বস্তুর যদি আদিবেগ শূন্য থাকতো, আদিবেগ ইউ যদি 0 থাকতো, তাহলে আমরা এখানে বলতাম ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as। তাহলে স্যার যে কোনো একটা বস্তুতে একটা স্টার্টিং পয়েন্ট আছে, যেহেতু আদিবেগ শূন্য চিন্তা করে আমি কথা বলছি, তাহলে এখানে একটা মজার ব্যাপার আছে। এই 2as যদি ভি স্কোয়ার হয় তাহলে as হচ্ছে ভি স্কোয়ার বাই 2, তাই না?
এইটাই হচ্ছে ওইখানে বসায় দিব, তখন আমি গতিশক্তির সম্পর্ক পেয়ে যাচ্ছি। তখন আমি পাচ্ছি কি জানো, এই যে ই, এই যে এম, এই এস এর ভ্যালুটা হচ্ছে ভি স্কোয়ার বাই টু। তাহলে এইটাকে আমি ভি স্কোয়ার বাই টু লিখলাম। তাহলে টু মানে হচ্ছে, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় না, এটা হচ্ছে হাফ ভি স্কোয়ার লেখা যায়। তাহলে এইটা হচ্ছে আমার এনার্জি, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। যেহেতু এটা গতিশক্তি এবং আমি এটাকে ইংলিশে বলতেছি কাইনেটিক এনার্জি, আমি এটাকে কি বলছি, কাইনেটিক এনার্জি। তাহলে এটা হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে আমার সূত্র, এটাই হচ্ছে আমার সূত্র। তাহলে একটা সূত্র আমি কি পাইলাম, একটা সূত্র আমি পাইলাম ইপি ইকুয়ালস টু এমজিএচ, আর আমি পাইলাম ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এখন আমি এই সূত্রটাকে অ্যাপ্লাই করব কেমনে, ধরো ধরো একটা বুলেটের আর ভর কত হয়, 15 গ্রাম। 15 গ্রাম ভরের একটা বুলেট সাই করে মনে করো 150 মিটার পার সেকেন্ড বেগে দৌড় মারছে। কত, 150 মিটার পার সেকেন্ড। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করে যে এই বুলেটের গতিশক্তি কত, তখন তুমি সূত্রটা কি ব্যবহার করবা, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার का मतलब होता है এম এম এই বুলেটের ভর কত ছিল, 15 গ্রাম। অবশ্যই এটাকে কেজিতে নিতে হবে, কেজিতে নিতেই হবে, কোনো কথা নাই। তাহলে কেজিতে যদি নিতে হয় তাহলে 15কে 1000 দিয়ে ভাগ করে কেজিতে কনভার্ট করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ 3টা শূন্য না 0.015 কেজি। তাহলে এই যে এম এর মান 0.015 হবে, আর কত বেগে মেরেছি, 150, অনেক বেগ, 150-এর বর্গ। তাহলে এটা অবশ্যই জুলে আসবে, একটু ক্যালকুলেটর ব্যবহার করা লাগে। তাহলে একটা হচ্ছে হাফ মানে 0.5 ইন্টু 0.015 ইন্টু 150 স্কোয়ার, এটা হচ্ছে 168.75, মানে 168.75 জুল। এইটা হচ্ছে একটা ম্যাথ, ইজি না, অনেক ইজি, অনেক ইজি। এই হচ্ছে কনসেপ্ট, কোনো কঠিন ব্যাপারই নেই এখানে, এই হচ্ছে এটার কনসেপ্ট। এখন যদি আমি একটা সিম্পল ম্যাথ করি যে হ্যাঁ এত বেগে এত ভরের একটা বস্তু, এটা তোমাদের অনুসন্ধানী বইয়ের 23 নম্বর পেজে আছে, এত বেগে দৌড়াচ্ছে, তো কি হইলো, তা আমি বুঝতেছি যে এইটা হচ্ছে ভর আর এটা হচ্ছে বেগ, তাহলে গতিশক্তি পাবো, অবশ্যই পাবো। তখন আমি লিখব ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে হাফ, এম হচ্ছে 60 কেজি, ভি হচ্ছে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 540-এর অর্ধেক হচ্ছে 270, 270 হবে না, কি করলাম, তাই তো করলাম, ঠিক আছে। 4.5 4.5 ইন্টু 60, এরকমই তো হওয়ার কথা, হ্যাঁ 270 হবে। তাহলে এটা হচ্ছে 270 জুল, এটাই উত্তর। সোজা জিনিস, সোজা। তাহলে এরকম আরেকটা অঙ্ক আছে তোমাদের অনুশীলনী বইয়ের 69 নাম্বার পৃষ্ঠার ম্যাথ, অনুশীলনী বইয়ের 69 নাম্বার পৃষ্ঠা, আরো সোজা। ভরটা কত, বস্তুর ভর কত, 10 কেজি, কত বেগে মারছো, 100 মিটার পার সেকেন্ড বেগে, কত উপরে উঠবে। এখন এটা কত উপরে উঠবে, এখন তো এটা তো আসলে শক্তির ম্যাথ চাই না, এটা চাইছে হাইট চাইছে। তো সর্বোচ্চ উচ্চতা, যখন একটা বস্তু উপরের দিকে মারলাম, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে তো আর উঠবে না, তাহলে শেষ বেগ কত হবে, 0। কনসেপ্ট মাথায় রাখো, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় কি বেগ, 0, শেষ বেগ 0। তো সর্বোচ্চ উচ্চতা আর তো উঠবে না, আচ্ছা 0। তার মানে বলতে হবে
অর্থাৎ ভি ইকুয়াল টু 0। যেহেতু এটাকে আমি অভিকর্ষের বিরুদ্ধে মেরেছি, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে মারলে জি এর মানটা কি হবে? মাইনাস। তাহলে কোন সূত্র হবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে এই ভরটাই লাগবে না, কারণ এখানে কোথাও এম নাই। তাহলে শেষ বেগটা শূন্য। তাহলে আমি বলতে পারি 2gh-টাকে এই পাশে নিয়ে আসলাম আর ইউ স্কোয়ারটাকে এখানেই রাখলাম। তাহলে আমি এখানে সাইড নোট কি দিব? যেহেতু ভি শূন্য, সুতরাং ভি স্কোয়ারও শূন্য। শূন্যের বর্গ তো শূন্যই হয়, বাদ। তাহলে আমি এখান থেকে সর্বোচ্চ উচ্চতা পাবো ইউ স্কোয়ার বাই 2g, এবং অনেক সহজ। তাহলে কত বেগে মেরেছিলাম? 100 মিটার পার সেকেন্ড। তাহলে 100 বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে 100 বর্গকে 19.6 দিয়ে ভাগ করলাম, 510.2 মিটার আসছে। 510.2 মিটার। কেন স্যার মিটার লিখলাম? কারণ ও আমার কাছ থেকে এইচ এর মান চাইছে। এইচ মানে উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে একটা দূরত্ব। তাহলে এইচ, এইটার একক হবে মিটার। একদম সহজ। দেখো অঙ্কটা। তাহলে এই অঙ্কটা তোমরা পারবা? হ্যাঁ, এই যে এইটা বিভব শক্তি এবং গতিশক্তি। আচ্ছা, এইটা তোমাদের একটা বাসার কাজ দিব। এটা তোমাদের এইচডব্লিউ, কারণ এটার একটা কনসেপ্ট আমি আগে বুঝাবো। কারণ এখানে ওই যে শক্তির নিত্যতার একটা ব্যাখ্যা আছে না, এইটার পরের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা দিয়ে আমি এটা বোঝাতে চাই। এজন্য এটা তোমরা যদি কেউ পারো আমাকে কমেন্টে জানাও যে পারছো, না পারলে নেক্সট ভিডিওতে আমি আলাপ করব। এবার এইটাও এইচডব্লিউ থাকবে। কমেন্ট বক্সে এইটার মানে দেওয়া আছে, মানে হিন্টস দেওয়া আছে, মানে এই স্লাইডটা দেওয়া আছে। তুমি অনুশীলনী বইয়ের পৃষ্ঠা নম্বর 69-এর ম্যাথ এটা করাবো আমি। যদি আগেই তোমরা পারো ফাইন, খুবই ভালো। কয় কেজি ভর? 5 কেজি। এটা এম। কত বেগে উপরে ছেড়েছি? এত বেগে। এটা আদি বেগ। কোন উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে? এটা একটা প্রশ্ন। বস্তুকে মাটিতে কত বেগে আঘাত করবে ভি, এটা একটা প্রশ্ন। দেখি তোমরা পারো কিনা। আমি করে দেব পরের যে ভিডিওটা, এই ভিডিওটাতে এইটাই করাবো। সো 2টা বাসার কাজ দিলাম। যদি পারো ফেসবুক গ্রুপে জানাই দিও। গ্রুপের লিংক কমেন্ট বক্সে আছে, ডেসক্রিপশনে আছে। আর এটার যে স্লাইড, এই স্লাইডটা আছে কমেন্টে পিন করা আছে। সো আমাকে জানাও তোমাদের অনুভূতি। পর্ব 2-এ এই দুইটা ম্যাথ সলভ করব, তার আগে কনসেপ্টটা ব্যাখ্যা করব। ঠিক আছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভালো থাকো সবাই। আমাদের জন্য দোয়া করো।